স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সবখানে উপেক্ষিত থাকা রিশাদী এখন দেশের ক্রিকেটের বড় তারকা। এই লেগিকে না খেলিয়ে সাসপেন্ডও হয়েছিলেন এনসিএল এর এক কোচ। সেই তথ্য জানালেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রিশাদের বোলিং দাপট দেখে মুগ্ধ নান্নু বলছেন, শুধু সিলেকশন প্যানেল নয়, ক্রেডিট পাওয়ার যোগ্য সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহেও। সাইফুল রূপকের রিপোর্ট। মিনহাজুল আবেদিন নান্নু প্রায় এক দশক নির্বাচক, এরপর প্রধান নির্বাচক, নানাভাবে কাজ করেছেন। দল গঠন নিয়ে, তার দল নিয়ে অনেকেই সমালোচনা করেছে, অনেকে গালিও দিয়েছে। সেটা কি লাখ বা কোটিতেও মনে হয় ছাড়িয়েছিল নাকি? এটা তো আপনারা ভালো বলতে পারবেন আমার চেয়ে বেশি। গালি খেয়েছেন, সমালোচনা হয়েছে, ক্রেডিট তো দেওয়ার মতো বিষয়ও আছে অনেক। বাট অনেক সফলতা আছে, এই সফলতাকে কেউ তো ভালো চোখে দেখেনি। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ করি না, বাট এখানে ক্রিয়েটিভ কিছু কাজ আছে। এই ক্রিয়েটিভ কাজের জন্য অনেকগুলি খেলোয়াড় এখন পাইপলাইনে। লেগ স্পিনারের ট্রেডিশনটাও, সেই বিষয়টা আসলে বাংলাদেশে নেই যে লেগ স্পিনারকে ব্রেক দেয়া, তাকে সাহস দেয়া, তাকে খেলানো, ন্যাশনাল টিমের সার্কিটে আশপাশে রাখা। মিনহাজুল আবেদিন নান্নু বা হাবিবুল বাশার সুমন, আপনারা মিলে সেই কাজটা করেছিলেন, যে কারণে রিশাদ এখন পরিণত পারফর্ম করছে। অবশ্যই রিশাদকে নিয়ে আমাদের কিন্তু অনেক ভোগান্তি গিয়েছে, কারণ প্রিমিয়ার ডিভিশনের টিম পাচ্ছিল না, ফার্স্ট ডিভিশনের টিম পাচ্ছিল, বা টিম পেলেও ঠিক রেগুলার খেলার কোনো স্কোপ ছিল না। তো সেই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট যুদ্ধ করেছি ক্লাবগুলির সাথে। তারপরে আমরা চিন্তা করেছিলাম আমি আর সুমন মিলে যে ওকে হাই পারফরমেন্সে রেখে যাতে যতটুকু নার্সিং করা যায়। এনসিএলে কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছিলাম লেগ স্পিন, কিন্তু আমরা 8টা ডিভিশনে 8টা লেগ স্পিনার কিন্তু পাইনি। রিশাদকে কিন্তু ওইভাবে প্রোভাইড করেছিল, এবং আমার কাছে এখনও মনে আছে যে অনেকগুলি কোচ কিন্তু এটা যে নেগেটিভ, এবং একটা কোচকে আমরা সাসপেন্ডও করেছিলাম ওকে রেগুলার না খেলানোর জন্য। তো কিছু কিছু ইনিশিয়েটিভ সাকসেস হয়েছে রিশাদকে না খেলানোর জন্য। হ্যাঁ, অনেকগুলি ইনিশিয়েটিভ কিন্তু সাকসেস হয়েছে। এগুলি কিন্তু মানুষ দেখে না, মানুষ দেখে খালি খারাপটাই। হাথুরু সিং এর একটা ভালো ইনপুট ছিল, আপনারা মিলেই তো আসলে রিশাদকে গ্রুমিং করা। হাথুরু সিং কতটা চেয়েছিল আসলে একজন লেগ স্পিনার বা রিশাদকে? ও আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে, এটার মধ্যে হচ্ছে যে কোনোভাবে হোক একটা লেগ স্পিনার তৈরি করো। তো তখন থেকে আমি সুমন মিলে কিন্তু কাজ করছিলাম কীভাবে একজন সেকেন্ড টাইম আসার পর, দ্বিতীয়বার আসার পর কিন্তু বাধ্যতামূলক করেছিল যেমনি হোক একজনকে দাও, এটা আমরা গড়ে তুলবো হাথুরু। তো সেই হিসাবে কিন্তু এই টিম ওয়ার্ক। বোলিংয়ে কোন বিষয়গুলো তার ভালো লেগেছে? মানে উইকেট পাচ্ছে নিশ্চয়ই, বাট ভ্যারিয়েশন, ডানাতিকেও আউট করছে, বাহাতিকেও আউট করছে। ও যখন প্রথম আমাদের হাই পারফরমেন্স স্কোয়াডে এসেছিল তখন কিন্তু আমাকে আমাদের লেগ স্পিন কোচ অনেকেই বলেছিল যে রিশাদ অনেক স্পিন করাতে পারে না, যেটা লেগ স্পিনের দরকার, যেটা লেগ স্পিন, যেটা টপ স্পিনের মতো বল হচ্ছে। সেদিন আমরা হচ্ছে যতটুকুই করুক জায়গা মতো বল করুক, এটার উপরে আমরা সবসময় নজর দিয়েছিলাম। কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছে, ওর যেটা দুর্বলতা ছিল সেটা কাটিয়ে রয়েছে। মুস্তাক আহমেদের মতো একটা বিরাট কোচ ওর সাথে আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। 90 দশকে বাংলাদেশের সেরা ব্যাটার লিস্ট করলে মনে হয় আপনি টপেই থাকবেন। বাংলাদেশের সাম্প্রতিক সময় ব্যাটিংয়ের এই দুর্দশা আসলে কি চোখে পড়েছে আপনার? আপনি দেখেন বেশি যদি টি20 ফোকাস করা হয় ব্যাটিংয়ের দুর্দশা আসবে। তো আমাদেরও একটা এখন সময় এসছে যে 3টা ফর্মেটে অ্যাটলিস্ট আধিক্য খেলোয়াড় রেখে, যেমন 5টা-6টা একদম রেগুলার খেলোয়াড় রেখে ওইভাবে চিন্তাভাবনা যাওয়া উচিত। আমার মনে হয় যদি ক্রিকেটকে সেভ করতে হয় তাহলে লাল বল এবং 50 ওভার্স ওডিআইকে গুরুত্বটা দিতে হবে, এবং টি20 ফর্মেটটা আছে এটাকে কভার করা যাবে। সাইফুল রূপক, 71। কামিনী ডি সিলভা গেলেন, টনি হেমিং আসলেন, তাতে কি মিরপুরের সিনারিওতে পরিবর্তন আসলো? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের পর অন্তত সেটা বলা যাচ্ছে না। দিন শেষে ওই স্পিন ফ্রেন্ডলি উইকেটেই খেলছে বাংলাদেশ, যেখানে ব্যাটাররা রীতিমতো ব্যাট চালাতেই ভয় পাচ্ছেন। নয়া কিউরেটর আসার পরও কেন আশার আলো নেই, সেই ব্যাখ্যাই থাকছে রিপোর্টে। নিজের অফিসে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, তার পেছনে চলছে ধান চাষ। বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের খুশিতে এটুকু সার্কাজম তো করাই যায়, কিন্তু ওয়েট, বিসিবির এই হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের হাতে হাতকড়া কেন? সার্কাজমের আড়ালে তবে এবারে রহস্যের উন্মোচনটা করা যাক। মিরপুরের 22 গজে যে ঘন কালো পিচ, এই কালো কুচকুচে মাটি কোত্থেকে এলো তার খোঁজ করতে যেতে হলো বেশ আগে। বিসিবির অধীনে শেরেবাংলা স্টেডিয়ামকে হোম অফ ক্রিকেটের জন্য গড়ে তোলার সময় 3 ফুট গভীর গর্ত করে তুলে ফেলা হয় লাল মাটি। সেখানে বসানো হয় নদীর তলদেশ থেকে আনা বিশেষ মাটি, যেখানে ক্লে বা কাদার পরিমাণ 50% বেশি। তার সাথে নিয়ন্ত্রিত পরিবেশে মেশানো হয় বিভিন্ন ধরনের বালি আর অন্যান্য উপাদান।
এখন প্রশ্ন হলো কালো মাটি কেন? সারা দুনিয়ায় যখন এর ব্যবহার দিন দিন কমছে, সেখানে তারা এটা কেন করেছিলেন সেই ব্যাখ্যা পাওয়া যাবে ভারত থেকে প্রকাশিত ক্রিকেট পিচ বিষয়ক এই বইয়ে। কালো রঙের মাটিতে কাদার পরিমাণ বেশি, যেটা আর্দ্রতা বেশি পরিমাণে এবং বেশি সময়ের জন্য ধরে রাখতে পারে, তাই পিচ স্লো এবং লো হয়। রোলিং ঠিকঠাক না হলে সেই স্লো বাউন্সও হয়ে ওঠে আনইভেন, যেখানে ডন ব্র্যাডম্যান ব্যাট করতে নামলেও খাবেন, আর বাউন্স নেই বলে ফার্স্ট বোলাররা হয়ে পড়ে বেকার, স্পিনারদের পোয়া বারো। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে এ কারণেই দু দলের স্পিনাররা হয়ে উঠেছিলেন এক একজন শেন ওয়ার্ন। ক্রিকেট পিচ বইয়ে পরিষ্কার ব্যাখ্যা করা আছে উইকেটের আর্দ্রতা বা পানির পরিমাণ কত শতাংশ হলে সেখানে বলের বাউন্স কত সেন্টিমিটার পর্যন্ত ওপরে উঠবে। নিজেদের ল্যাবে কয়েক দফা পরীক্ষার পরেই এমন টু দ্য পয়েন্ট নাম্বারিং করতে পেরেছেন তারা। অর্থাৎ উইকেটের রং কালো হলেও সেটাকে পুরোপুরি পাল্টে না ফেলে কেবল পানির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে তার বাউন্স কম বা বেশি করা যায়, যদিও তা লিমিটের মধ্যে। অর্থাৎ বিসিবি অনেক সময় মাটির দোষ দিয়ে পার পায় বটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা ঘটানো হয়েছে ইচ্ছে করেই। সেটার আরেক প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের এক গবেষণাতেও। বুয়েটের এই রিসার্চ বলছে মিরপুরের স্লো অ্যান্ড লো পিচ রীতিমতো প্রসেস মেনটেন করে তৈরি করা হয়েছে। সাউথ আফ্রিকার ক্রিকেট পিচ কোড 1998-কে আদর্শ ধরে মোট 6টি মাঠ নিয়ে এই চার্ট তৈরি করা হয় ওই গবেষণায়, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে মিরপুরের উইকেটের অর্গানিক কন্টেন্ট নিয়ন্ত্রণ করে পেস অ্যান্ড বাউন্স কমানো হয়েছে। তাহলে প্রশ্ন আসে, কেন এমনটা করা হলো? টাইগারদের স্পিন অ্যাটাক শক্তিশালী বলেই কি পেসার আর ব্যাটারদের উন্নতি নিয়ে কাজ করার দায়িত্ব কি তবে অন্য কোনো ক্রিকেট বোর্ড নিয়েছে? টনি হেমিংয়ের হাতে হাত করা কেন সেই প্রশ্নের উত্তর তবে পাওয়া গেল, কারণ চাইলেই তিনি মিরপুরে বাউন্সি উইকেট তৈরি করতে পারবেন না, বা পারলেও তাকে সেই নির্দেশনা দেওয়াই হয়নি। এর আগে এর ওপরই কাটা ঘাস ছড়িয়ে রোলিং করে ওপরের রং পাল্টানো হয়েছে, সেটা সবার চোখে ধুলো দেওয়ার জন্য। প্রশ্ন হলো, কার নির্দেশে বছরের পর বছর এমনটা করে গেছেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা? কুমোর ফাঁস হয়ে যাবে বলেই কি এত সমালোচনার পরেও এত বছর তাকে সরানো হয়নি? শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। বোঝাই যাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরের ম্যাচগুলোয় 4 স্পিনার দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। তাতে এই সিরিজে দারুণ সাফল্য আসতেই পারে। তবে কিছু প্রশ্নের উত্তর কিন্তু জানা হলো না। টনি হেমিংয়ের হাতে পরানো ওই হাত করার চাবিটা কার কাছে? খালিদ জামিল, 71। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আসার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের দারুণ জয়, কিন্তু যে উপায়ে এলো এই জয় তা ধরায় ভয়। নিজেদের মাঠে যাচ্ছে তাই উইকেট বানিয়ে ম্যাচ জিতে ভুল আত্মবিশ্বাস জন্মাবে। সেক্ষেত্রে পূর্বের মতো আবার যদি বিশ্ব মঞ্চে ভরাডুবি হয় তাহলে কি হবে? ফয়সাল হাবিবের রিপোর্ট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মিরপুরে ওয়ানডে ফিরেছে প্রায় 25 মাস পর। হোম অফ ক্রিকেটে 25 মাস পর ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন ফিরিয়ে এনেছিল 25 বছর আগের স্মৃতি। তা না হলে প্রায় 50 ওভার খেলে 207 রান করেও 74 রানে জেতার মতো ম্যাচ ইদানিং আর দেখা যায় কোথায়? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ জিতবে সেটা ছিল প্রত্যাশিত, আবার টাইগারদের ওপর খানিক চাপও ছিল। এই দুয়ে মিলিয়ে মিরপুরে দেখা গেল এক অদ্ভুত পিচ। বল ঘুরছে বিশাল আকারে, বাউন্স নাই, পেস নাই, যেন ওয়ানডে নয় টেস্টের 5ম দিনের উইকেট। প্রশ্ন হলো, এমন পিচে জিতে লাভটা কি? গঠনমূলক উন্নতি হবে নাকি মুখস্থ স্ট্র্যাটেজি মেনে বিসিবি হাঁটছে আইওয়াশের পথে? আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10-এ আছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগোতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে হবে সন্দেহাতীতভাবে। সে কারণেই বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই যদি এত নিচে নামতে হয় তবে আসন্ন সিরিজগুলোতে কি হবে? বাংলাদেশ ঘরের মাটিতে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে খেলবে। নিশ্চিতভাবেই সেই সিরিজগুলোতে ভালো পিচ বিসিবি দেবে না। তবে কি এমন মাইনফিল্ডে খেলেই টাইগাররা যাবে বিশ্বকাপ খেলতে? ফিরে যেতে হবে 2021 সালে। সেবারের টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে জঘন্য পিচে খেলে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপে গিয়ে জেতেনি একটাও ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের প্যাটার্ন বলছে গা বাঁচাতে আবার সেই পথে হাঁটছে ক্রিকেট বোর্ড। শুধু বিশ্বমঞ্চে খারাপ পারফর্ম করার ভয়ই নয়, এমন পিচে খেলা বোলারদের মনে মিথ্যে আত্মবিশ্বাস আর ব্যাটারদের মনে বপন করবে
হতাশার বীজ। ওয়ানডেতে বাংলাদেশের মূল সমস্যা কিন্তু ব্যাটিংয়ে, অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে দেয়া হয়েছে এমন এক উইকেটে যেখানে ব্যাটাররা দুঃস্বপ্নেও চাইবে না ব্যাট করতে। তবে সমস্যার সমাধান হবে কি করে? আবার এই উইকেটে বোলাররা পায় বাড়তি সুবিধা, মনে জাগে আত্মবিশ্বাস, কিন্তু বৈশ্বিক আসরে হয় না তেমনটা। তখন ভুগতে হয় ওদের, যেমনটা তাসকিনদের সাথে হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপে। আগের আমলেও বিসিবি দর্শক এবং মিডিয়াকে খুশি করার জন্য শর্ট টার্ম প্ল্যানে কাজ করেছে। উইন্ডিজ সিরিজে ধারণা পাওয়া যাচ্ছে বর্তমান বোর্ডও তাই করতে চাইছে। তাই যৌক্তিকভাবেই বলা যায় বদল আদতে আসেনি। সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হলেও হয়তো বরণ করতে হবে আরও একটা ভরাডুবি। ফয়সাল হাবিব, ৭১। অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 উইকেটে হেরে ব্যাকফুটে বাংলাদেশ নারী দল। হারের বৃত্ত থেকে বের হওয়ার সুযোগ নিগার সুলতানা জ্যোতিদের সামনে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাইয়ে বিকেল 3টায় মাঠে নামবে ওরা। 5 ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে 1 জয় নিয়ে টেবিলের 6 নম্বরে আছে বাংলাদেশ। টানা 4 ম্যাচ হেরে নেট রান রেটে মারুফারা বেশ পিছিয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে পারে বাংলাদেশ। লঙ্কানরা টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে ফেললেও জয় পায়নি কোনো ম্যাচে। সবশেষ লড়াইয়ে ওরাও হেরেছে 10 উইকেটে। শক্তিমত্তার বিচারে জ্যোতিরা এগিয়ে থাকলেও গেল ম্যাচের মতো পেসার মারুফা না থাকলে বোলিং সংকটে পড়তে পারে বাংলাদেশ। 7 মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে চোখে মুখে সর্ষে ফুল দেখলো ভারত। পার্থে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না মাইটি ইন্ডিয়া। বৃষ্টি আইনে 7 উইকেটে হেরেছে শুভমন গিলের দল। আগে ব্যাট করতে নেমে মাত্র 8 রানে প্যাভিলিয়নে ফিরে যান সাবেক ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। 8 বল খেলে ডাক মারেন বিরাট কোহলি। একাধিকবার বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। 18 বলে 10 রানে থামেন কাপ্তান শুভমন গিল। 11 রানের বেশি করতে পারেনি শ্রেয়াস আইয়ার। 4 উইকেট পড়ার পর ফের বৃষ্টিতে খেলা বন্ধ হলে ওভার কমে দাঁড়ায় 32 আর শেষ পর্যন্ত তা আরও কমে হয় 26। হঠাৎ ওভার কমে যাওয়ায় রান তুলতে তাড়াহুড়ো করে ভারতীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের 31 ও লোকেশ রাহুলের 38 রানে 9 উইকেটে 136 রান তোলে ভারত। কিন্তু ডার্কওয়ার্থ লুইস নিয়মে সেটা হয় 130 রান। রান তাড়ায় দলীয় 10 রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। 8 রানে ম্যাথিউ শর্টকে তুলে নেন অক্ষর প্যাটেল। শুরুর চাপ সামলে নিলেও 37 রানের বেশি করতে পারেননি জস ফিলিপ। 99 রানে 3 উইকেট হারায় অজিরা। অবশ্য তাতে জয় আটকাতে পারেনি ভারত। 46 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। হার দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড শুরু করলো ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নের কাছে 2-1 গোলে হেরেছে আকাশী নীলরা। 22 দিন বিরতির পর মাঠে ফেরে বিএফএল। প্রথম রাউন্ডে রহমতগঞ্জের সঙ্গে ড্র করা আবাহনী দ্বিতীয় রাউন্ডেও দিয়েছে হতাশা উপহার। কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরুতেই গোল খেয়ে বসে জায়ান্ট ক্লাবটা। ম্যাচের 4র্থ মিনিটে নেপালি ফরওয়ার্ড অঞ্জন বিস্তারের গোলে প্রথম লিড পায় ব্রাদার্স। 58 মিনিটে পেনাল্টি থেকে লিড ডাবল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্কোস গানেস সিলভা। অতিরিক্ত মিনিটে গোল করে সমতায় ফেরার চেষ্টা করে আবাহনীর স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ধানমন্ডির ক্লাবটা। এদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশের সঙ্গে। আরেক ম্যাচে ফকিরের পুলকে 2-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। মাঠে ফিরছেন কিলিয়ান এমবাপে। অ্যাওয়ে ম্যাচে রাত 1টায় লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ হেতাফে। এই ম্যাচ দিয়েই বার্সার কাছে হারানো টেবিলের শীর্ষস্থানটা ফিরে পেতে চান রিয়াল বস শাবি আলোনসো। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আজারবাইজান ম্যাচে চিৎপটাং কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ বাছাই পর্বে এ যেন বিশাল অঘটন। অক্টোবরের ইন্টারন্যাশনাল ব্রেকে এমবাপের এই চোটে এমবাপে যতটা না সাফার করেছেন তার চেয়ে বেশি ব্যথাটা যেন পেয়েছিল ফ্রান্স আর রিয়াল মাদ্রিদ। দুই দলেরই সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে দলের মেইন স্ট্রাইকারের এই হালে কারই বা ভালো লাগে। এমবাপের অ্যাবসেন্স 3 দিন আগেই ফ্রান্স হারে হারে টের পেয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আইসল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট হারায় দিদিয়ের দেশমের দল। তবে ফ্রান্স ভুগলেও এমবাপেকে নিয়ে চিন্তা মুক্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি গুরুতর নয়। আজ রাতেই হেতাফের বিপক্ষে মাঠে নামার জন্য ফুল ফিট ফ্রেঞ্চ তারকা। লা লিগায় এই মুহূর্তে 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 2-এ আছে রিয়াল মাদ্রিদ। 1 ম্যাচ বেশি খেলা বার্সা এগিয়ে কেবল 1 পয়েন্টে। সব ঠিক থাকলে হেতাফের বিপক্ষে জিতেই টেবিলের শীর্ষে ফিরতে চায় লস ব্লাঙ্কোরা। কিন্তু কথা হলো, হেতাফে বাধা কি সহজে পার করা যাবে? স্ট্যাট বলছে এর আগে 41 বার মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে 31 বারই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
হেরেছে কেবল 6টায়, আর যে 6টা হেরেছে তার 5টাই আবার অ্যাওয়েতে। মূলত এই জায়গাটাতেই অনুপ্রেরণা খুঁজছে হেতাফে, কারণ এবারের ম্যাচটাও যে তাদের ঘরের মাঠে। হেতাফের বিপক্ষে ম্যাচ শাভি আলোনসোর জন্য ইজি গোয়িং হলেও এটা সামনের 2 বিগ ম্যাচের জন্য এক প্রকার ফাইনাল ওয়ার্ম আপও বটে। গেতাফে ম্যাচ শেষ হতেই 3 দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তারও 3 দিন পর বার্সেলোনার সাথে হাই ভোল্টেজ এল ক্লাসিকো। তাই এমবাপেকে পেয়ে শাভি আলোনসো তো হাঁপ ছেড়ে বেঁচেছেন। রাতে হেতাফের বিপক্ষে শুধু এমবাপেই না, ইনজুরি কাটিয়ে ফিরছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, সাথে মিডফিল্ডে জুড বেলিংহাম আর ডিফেন্সে ফ্রেডরিকো ভালভার্দে তো আছেনই। দেখার অপেক্ষা ভিনিসিয়াস এমবাপে জুটি এবার কেমন গোল উৎসব করে হেতাফের বিপক্ষে। 2 দলের ম্যাচ শুরু আজ রাত 1টায়। পার্থ বণিক, ৭১। 7 গোলের রোমাঞ্চ যার হিরো সেন্সেশনাল লিওনেল মেসি। মেজর লিগ সকারে হ্যাট্রিক করেও লিও বনে গেলেন টপ স্কোরার। মেসি নিশ্চিত করলেন 2025 MLS গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। মেসি জাদুকরী পারফরমেন্সে নিয়মিত সিজনের শেষ ম্যাচে ন্যাশভিলকে 5-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। কোহিনুর কণার রিপোর্ট। মেজর লিগ সকার রেগুলার সিজনের শেষ ম্যাচ, এর অর্থ একটাই, লিওনেল মেসির হ্যাট্রিক। 2024 সিজনের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন এলেমটন। এবারে ন্যাশভিলের মাঠে ঘটল একই ঘটনা। একেই তো বলে মধুরেন সমাপয়েত। মেসি শুধু গোল করেন না, করানো। এই ম্যাচেও তাই, নিজে করেছেন 3টা, করিয়েছেন 1টা। ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন 399। এমএলএসে এই সিজনে 28 ম্যাচে সব মিলিয়ে 48 গোল আর অ্যাসিস্টে অবদান রেখেছেন আর্জেন্টাইন আইকন। এই লিস্টে মেসি অবশ্য দ্বিতীয়, 49 গোলে অবদান রেখে শীর্ষে আছে কার্লোস ভেলা। 38-এর তরুণ মেসির কাছে যেন হেরে বসেছে ন্যাশভিল। 90 মিনিটে সফল পাস দিয়েছেন 88%, চান্স ক্রিয়েট করেছেন 2টা। সব মিলিয়ে মেসির রেটিং পয়েন্ট 10 on 10। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো জিতলেনই, সাথে হ্যাট্রিকের মধ্য দিয়ে মেসি নিশ্চিত করেছেন চলতি সিজনের গোল্ডেন বুট। 28 ম্যাচে 29 গোল নিয়ে টপার এলেমটন। 24 গোল নিয়ে এই তালিকার 2 নম্বরে আছেন লস অ্যাঞ্জেলসের ডেনিস বোয়াঙ্গা। সমান গোলে 3-এ স্যাম জারিস। 2023 সালে যুক্তরাষ্ট্রে আসার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠতে যাচ্ছে মেসির হাতে। বার্সেলোনা ছাড়ার পর এটাই প্রথম ডোমেস্টিক গোল্ডেন বুট। মেসির হ্যাট্রিকে বড় জয়ের ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার 3 থেকে রেগুলার সিজন শেষ করল ইন্টার মায়ামি। 34 ম্যাচে 65 পয়েন্ট দলটার। সমান পয়েন্ট 2-এ থাকা সিনসিনাতিরও। 66 পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। লিগে তৃতীয় হওয়ায় এমএলএসে প্লে অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে এই ন্যাশভিলের বিপক্ষে খেলতে হবে ইন্টার মায়ামিকে। কোহিনুর কণা, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।